নমস্কার, তর্ক যুক্তি গপ্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রসেনজিৎ আপনাদের সঙ্গে। হয় গপ্প নয় সত্যি কথা, বিচার করবেন আমজনতা। আজকের যে বিষয়টির উপর আমরা আলোচনা করব, বিভিন্ন সময় বিভিন্ন সাধারণ মানুষরা কিন্তু এই বিষয়টিকে নিয়ে হয়তোবা আপনারা ভেবেছেন যে এই বিষয়টির বিরুদ্ধে আপনারাও কথা বলবেন। যাদের ছেলেমেয়েরা বেসরকারি স্কুলগুলোতে পড়ছে তারা হয়তোবা এই বিষয়টি সম্পর্কিত বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনারা হয়েছেন। আমরা আজকে যে বিষয়টির উপর আলোচনা করব যে বেসরকারি বিদ্যালয়গুলোর যে বিদ্যা ব্যবসা চলছে সেটাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মানুষেরা কিন্তু আপনারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন, কিন্তু হয়তোবা কেউ সেখানে প্রতিবাদ করতে পারেননি। কিন্তু এমন একজন মানুষ যিনি বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন সমস্যা থাকে সেগুলোকে তিনি প্রতিরোধ করেছেন, সেগুলোর বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন, রানা প্রতাপনাথ ভৌমিক। উনিও এবারও এই বিষয়টিকে নিয়ে তিনি দ্বারস্থ হয়েছেন, তিনি আরটিআই করেছেন। আজকে আলোচনা করব এই বিষয়টির মধ্যে। আমাদের সঙ্গে রয়েছে রাজ্যের বিশিষ্ট আরটিআই অ্যাক্টিভিস্ট রানা প্রতাপনাথ ভৌমিক, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। একই সঙ্গে রয়েছে বিজ্ঞানী ডক্টর মিহির কুমার দাস, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। মিহির বাবু, আপনার কাছেই প্রথম প্রশ্নটা রাখবো যে বিভিন্ন সময় আপনি শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন, এখনো আপনি পাঠদান দেন বিভিন্ন সময়। এই যে বেসরকারি স্কুলগুলোর একটা বিদ্যা ব্যবস্থা, সেটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে আমরা যখন পড়াশোনা করেছি তখন বেসরকারি স্কুল বা কলেজের সংখ্যা খুব কম ছিল, খুবই কম। এখন বেসরকারি কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, অন্যান্য কলেজ, ইউনিভার্সিটি, বেসরকারি প্লাস স্কুল সারা দেশের বিভিন্ন আনায় কানায় গজিয়ে উঠছে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় ফি স্ট্রাকচার, যেটা গভর্নমেন্ট যেটা আইন করে বলে দিয়েছিল ফি স্ট্রাকচার, সেটা মানছে না। কোনো কোনো সময় ওরা রিএডমিশন ফিস নিচ্ছে, প্রত্যেক বছরই রিএডমিশন ফিস নিচ্ছে। তো এই জিনিসগুলি হওয়া উচিত না। প্লাস প্রাইভেট স্কুল ঠিক আছে, তো ওখানেও তো গরিব, আমাদের যদি শিক্ষার যে আইন আছে সেই আইনে যদি আমরা দেখি, ওখানে কিন্তু গরিব স্টুডেন্টদের পড়ার অধিকার আছে, কিন্তু দেখা যায় হয়ে উঠছে না। এবং দিনকে দিন বেড়েই চলছে স্কুলের সংখ্যা। তো ফলে এই জিনিসটা ভাবা উচিত। রানা প্রতাপনাথ ভৌমিক একজন বিখ্যাত আরটিআই অ্যাক্টিভিস্ট। উনি যে সমস্ত তথ্য বিভিন্ন স্কুল থেকে কালেক্ট করেছেন এবং সেই তথ্যগুলি আসলে সত্যি, এই দিকে তাকালে কিন্তু আমাদের সত্যি কষ্ট হয়। তো ফলে এটা নিয়ে উচিত কিছু করা। একেবারে আমি রানাবাবুর কাছে আসবো। আমি প্রথমেই জানতে চাইবো যে এই যে আরটিআই আপনি করলেন, সেটা কেন করলেন, কিভাবে করলেন, তার পেছনের কারণটা যদি আমি একবার জানতে চাই। এখানে সর্বপ্রথম বলতে হয় যে আমাদের আরটিআই অ্যাক্ট 2005 এটা চালু হয়েছে বা আমাদের সংসদে এটাকে পাস হয়েছিল এটা, এবং সেই সময় থেকে সারা দেশের মধ্যে প্রতিটি রাজ্যে স্টেট ইনফরমেশন কমিশন গঠিত হয়েছে এবং কেন্দ্রীয় স্তরে হয়েছে সেন্ট্রাল ইনফরমেশন কমিশন। এখানে তথ্য জানার অধিকারটাকে সাংবিধানিক একটা অধিকার দেওয়া হয়েছে। এটা তো রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বলতে এখানে আমার তথ্যটা কি, আমার তথ্যটাকে জানতে হবে। সেকশন 2F অফ দ্য আরটিআই অ্যাক্টে এখানে পরিষ্কার বলা আছে যে কোনো অফিসের কোনো ডকুমেন্ট, যে কোনো ফাইল নোট, কোনো এক্সপার্ট বডির ওপিনিয়ন বা পরীক্ষার খাতা, এগুলি হচ্ছে ইনফরমেশনের ডেফিনেশনের মধ্যে পড়ে। এখানে ইনফরমেশন নিয়ে মানে ডেফিনেশনটা নিয়ে অনেকের মধ্যে অনেক রকম আমি বিতর্ক দেখতে পেয়েছি, বা ইনফরমেশনটা কি তারা সঠিকভাবে জানে না। আমাদের কম্পিউটারের মধ্যে যে একটা ফাইল থাকে, সেই ফাইলটাও দিস ইজ ইনফরমেশন। যদি কোনো পাবলিক যে একটা অফিসের ফাইলের কম্পিউটার যে ফাইলটা যদি চায় যে আপনার কম্পিউটারের ফাইলটা আছে, ফাইলটা আমাকে সম্পূর্ণটা দিতে হবে, এটা দিতে হবে। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে, আমি আরটিআই যে করছি এটা আমি পরে আসছে একটু। ত্রিপুরাতে যখন আরটিআই একটা লাগু হয়েছে বা কমিশনটা গঠিত হয়েছে 2007-8 সালে, হয়তো এটা সাধারণ মানুষ জানে না। 2008 সালে আমি একটা মামলা করেছিলাম। মামলা
তুহিন রায় চৌধুরী ভার্সেস ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এটার মধ্যে মামলাতে তখন আমি কেস করে ওই খাতাগুলি চেয়েছিলাম এসপিওর কাছে, জানতে চেয়েছিলাম যে তুমি তার খাতাগুলি দাও। তখন সে আমাকে খাতাগুলি দেয়নি। তখন বাধ্য হয়ে আমি সেকশন 18-এ আমি কমপ্লেন করেছিলাম ত্রিপুরা ইনফরমেশন কমিশনে। তখন এটা নিয়ে প্রায় দীর্ঘ শুনানি হয়েছে। শুনানির পর ত্রিপুরা ইনফরমেশন কমিশন ফার্স্ট ত্রিপুরাতে যে ছেলে মেয়েদের বোর্ডের খাতা দেখা, সেই খাতা দেখা অর্ডার করেছিল। তো তখনের সময় তো ফার্স্ট টাইম এটাকে তখন ত্রিপুরা বোর্ড হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিল। তো ওই সময় তার খাতাগুলি দেখতে দেয়নি। তো পরবর্তী সময়ে এটা আদিত্য বন্দ্যোপাধ্যায় ভার্সেস সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা মামলা হয়েছিল। আমার মামলাটা হয়েছিল 2008 সালে, অর্ডারটা হয়েছিল, আর এটা হয়েছে 2011 সালে। 2011 সালে এই মামলাটা হওয়ার পর সুপ্রিম কোর্ট এটাকে অ্যাবসলিউট করে দিয়েছে। দ্যাট মিনস আমার মামলার পরে এটা নির্দেশ দিয়েছে যে সুপ্রিম কোর্ট যে খাতা দেখতে পারবে। তখন থেকে খাতা দেখতে পারতো, কিন্তু খাতার কপিগুলি পেত না। তো এখানে তুমি যেই কথাটা আমাকে বলেছো যে আপনি কেন আরটিআই করেছিলাম, আমার ছেলে মেয়ে কাঠিয়া বাবা মিশন স্কুলে পড়ে, তারা বেসরকারি স্কুল। এখানে আর একটা জিনিস বলা দরকার যে বেসরকারি স্কুলগুলি কি আরটিআই অ্যাক্টের অধীন, এই প্রশ্নটা আগে ক্লিয়ার হওয়া উচিত। তবে এখানে যে সেকশন 2H আছে, 2H এর মধ্যে পরিষ্কার বলা আছে কোথায় কোথায় পাবলিক অথরিটি নিয়োগ করা যাবে। ইফ এনি ইনস্টিটিউশন ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ফাইন্যান্সড বাই দ্য গভর্নমেন্ট, দিস অর্গানাইজেশন শুড কাম আন্ডার দ্য পারভিউ অফ আরটিআই অ্যাক্ট। কিন্তু এখানে আরটিআই অ্যাক্টের অধীনে না এই প্রাইভেট স্কুলগুলি। কিন্তু এখানে আইনে বলা আছে, আরটিআই অ্যাক্টে বলা আছে যে এই স্কুলগুলি কতগুলি রুলস রেগুলেশনের মাধ্যমে পরিচালিত হয়, এবং স্টেট গভর্নমেন্টের ডাইরেক্টলি যদি কন্ট্রোল নাও থাকে, ইনডাইরেক্টলিও কন্ট্রোল আছে। কিন্তু এখানে এই প্রাইভেট স্কুলগুলির ইনফরমেশন পেতে গেলে আমার কনসার্ন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার অফিসে যে এসপিও আছে, ওই এসপিওর কাছে আমার ফার্স্ট আরটিআই অ্যাপ্লিকেশন করতে হবে। যদি সেখানে আমি এগ্রিভড হই, ওইখান থেকে উনি কনসার্ন স্কুলের হেডমাস্টার বা প্রিন্সিপালকে উনি বলতে পারেন, ডাইরেকশন দিতে পারেন, তুমি ইনফরমেশনগুলি দাও। এই হচ্ছে সিস্টেমটা। ডাইরেক্টলি এখানে করা যায় না। তো ইনডাইরেক্টলি আমি যদি ইয়ের কাছে করি, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের কাছে করি, কনসার্ন ডিস্ট্রিক্ট এডুকেশন, উনি ওইগুলি সাপ্লাই করবে আরটিআই অ্যাক্টে। এখন প্রশ্নটা হচ্ছে আমি কেন করলাম। গত 13ই অক্টোবর 2018 সালে আমার ছেলে মেয়ে ক্লাস 8-এ পড়ে, ওদের খাতাগুলি দেখায় স্কুলে। তো খাতাগুলি দেখতে গেলাম। এখানে দেখতে গিয়ে দেখা গেল তাদের খাতা যে ইভ্যালুয়েশনটা করেছে বা মূল্যায়ন করেছে, মূল্যায়নকৃত খাতাগুলির মধ্যে অনেক কিছু দুষ্ত্রুটি বা সঠিকভাবে মূল্যায়ন হয়নি। তো তখন আমি টিচার যে ছিল, ক্লাস টিচার, ওনাকে আমি বললাম যে কে খাতাটা ইভ্যালুয়েট করেছে, এটা তো মার্কিংটা এরকম হয়নি। তখন আমি মোবাইল দিয়ে এটা ছবিটা তুলতে চেয়েছিলাম, তাও আমাকে তারা রেস্ট্রিক্ট করেছে। তো তখন ওই টিচার বললো, স্যার আপনি প্রিন্সিপালের কাছে চলুন, প্রিন্সিপালের সঙ্গে একটু কথা বলুন। তো প্রিন্সিপালের কাছে উনি নিয়ে গেল আমাকে। নিয়ে যাওয়ার পরে আমার গ্রিভেন্সটা আমি বলতে চাইলাম। তখন প্রিন্সিপাল উনাকে বলল যে আমি ওনার সঙ্গে কিভাবে কথা বলতে পেলাম। তখন আমি ওনার কথায় খুব মর্মাহত হয়েছি। আমি আমার ছেলে মেয়েকে ওই স্কুলে পয়সা দিয়ে পড়াই, অথচ আমি ওনার সঙ্গে কথা বলতে পারবো না, আমি আমার গ্রিভেন্সগুলি ওনার সঙ্গে বলতে পারবো না, ডিসকাস করতে পারবো না, শেয়ার করতে পারবো না। ইজ ইট পসিবল? তো এই রাজ্যে আমরা বাস করি, আমি এটা ভাবতে পারি আমার এটা হবে না, বা আমার গ্রিভেন্সটা আমার সঙ্গে খুব মিসবিহেভ করেছিল। তো তখন আমি তাদের খাতাগুলি আমি আর দেখিনি বাকিগুলি। তো এখানে ডিসক্রিপেন্সিটা যেটা দেখা গিয়েছিল যে তার একটা লেটার ছিল, লেটারটার মধ্যে ফুল মার্কস ছিল আমার মেয়ের, এটাতে 10 মার্কস ছিল, 10 মার্কসের মধ্যে 5 মার্কস দিয়ে রেখেছিল। তখন আমি এটা নিয়ে প্রটেস্ট করেছিলাম। তো আমি খাতাগুলি আর আমি দেখিনি। তো না দেখে সে 15 তারিখেই আমি এটা আরটিআই করেছিলাম ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার ওয়েস্টে। তো ওরা খাতাগুলি দেয়নি।
ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এটাকে ট্রান্সফার করেছিল সেকশন 3-তে। ট্রান্সফার করার পরেও তারা দেয়নি, তারপরে আমি উইদিন স্টিপুলেটেড পিরিয়ড 30 ডেজের মধ্যে তারা দেয়নি। তখন আমি এটা আবার সেকেন্ড আপিল করলাম, ফার্স্ট আপিল করলাম সেকশন 19(1)-এ। আপিল করার পর এটা হিয়ারিং হলো। হিয়ারিংয়ে ফার্স্ট আপিলেট অথরিটি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার অর্ডার দিল যে তুমি ওনাকে খাতাগুলি দাও। তারপরেও তারা খাতাগুলি দেয়নি, মানে তাদের এখানে গলত রয়েছে যার জন্য দেয়নি। তো নেক্সট আমি ফার্স্ট আপিলেট অথরিটির অর্ডার পাওয়ার পরেও যেহেতু দেয়নি, 7 দিনের মধ্যে দেওয়ার কথা ছিল, দেয়নি, তখন আমি ইনফরমেশন কমিশনে আমি আবার সেকেন্ড আপিল করি সেকশন 19(2)-তে। তো এটা গত 23 তারিখ হিয়ারিং হয়েছিল। আমার এটা একটা রিমার্কেবল জাজমেন্ট দিয়েছে। রিমার্কেবল জাজমেন্ট দিয়ে আমার আগের যে 2008-এ যে জাজমেন্টটা ছিল যে খাতা দেখার, এই জাজমেন্টটায় অর্ডার হয়েছে যে খাতাগুলির পরীক্ষার খাতার ইভালুয়েটেড আনসার স্ক্রিপ্টগুলি সবগুলি দিতে হবে। তো 7 দিনের টাইম হয়েছে, 23 তারিখ অর্ডারটা হয়েছে। আমি 25 তারিখ বা 27 তারিখ সম্ভবত ওদেরকে আমি অর্ডারটা সহ আমি বলেছি কমপ্লাই করতে, যে তোমরা ওটা কমপ্লাই করো। তো কমপ্লাই তারা করবে কি না করবে, যদি কমপ্লাই না করে তাদের আদারওয়াইজ এখানে হাইকোর্ট ছাড়া যাওয়া ছাড়া এটাকে আর কোনো উপায় নেই। এবং এটা তারা সুপ্রিম কোর্টে গিয়ে এটাকে কোনোভাবেই কিছু করতে পারবে না, হয়তো ওদের খাতা দিতেই হবে। তো ব্যাপারটা হচ্ছে তাদের যে এখানে অবৈধভাবে কিছু কাজ করছে, এখানে কেন এইগুলি হচ্ছে? এইখানে আমার ছেলে মেয়ে বা আমার শুধু ছেলে মেয়ে না, অনেকের স্যারের ছেলেও পড়ে প্রাইভেট স্কুলে। তো প্রাইভেট স্কুলে যে এখানে একটা বিদ্যা ব্যবসার কথাটা যেটা বলা হয়েছে হেডিংটার মধ্যে, তো এখানে আসল কথাটা হচ্ছে স্কুলের টিচারদের কাছে যদি না পড়ে স্টুডেন্টরা, তাদেরকে সঠিকভাবে মার্কস দেওয়া হয় না যখন ইভালুয়েশন করা হয়। বাস্তবে তাই হচ্ছে। শুধু এটা না, এটা ছাড়া অনেকগুলি আমাদের অনেক কিছু আছে এখানে। যেমন আমাদের কি বলবো, এখানে তারা খুব সাইন্টিফিক্যালি এগুলি করে। এখানে কোয়ালিটি এডুকেশনের নামে আমাদেরকে বিভিন্নভাবে এক্সপ্লয়েট করা হচ্ছে। প্র্যাকটিক্যালি এই যে আমাদের যতগুলি প্রাইভেট স্কুল আছে এগুলিকে স্লটার হাউস, এটাকে আমরা কসাইখানা বলি, স্লটার হাউসে পরিণত হয়েছে। স্লটার হাউসে কিভাবে পরিণত হয়েছে? আইনগত দিক দিয়ে আমাদের কিছু বাধা ধরা আছে, সেই সুযোগ নিয়ে, দুর্বলতার সুযোগ নিয়ে এইগুলি তারা করছে। এখন এখানে তারা সিস্টেমেটিক ওয়েতে এইগুলি আমাদেরকে এক্সপ্লয়েট করছে এবং এই অবৈধ বিদ্যা ব্যবসাটা করছে। তো বিদ্যা ব্যবসাটা করতে গেলে এখানে কতগুলি আইন কানুন মেনেই করতে হয়। তো আইন কানুনগুলিকে ফাঁকি দিয়ে করছে। এখানে 3টা পদ্ধতিতে আমি বলছি, এখানে 3টা পদ্ধতিতে তারা এখানে করে। একটা হচ্ছে ডাইরেক্টলি। তো ডাইরেক্টলি কিভাবে করে? ডাইরেক্টলি আমাদেরকে এক্সপ্লয়েট করে বা অবৈধভাবে করছে। এইখানে তোমার বলা আছে যে তুমি আমাদের রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 মোতাবেক এখানে এলিমেন্টারি এডুকেশন এবং কম্পালসারি এডুকেশন, এই কম্পালসারি এডুকেশনের ক্ষেত্রে 1 to 8 পর্যন্ত এটা ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। এবং এই কম্পালসারি এডুকেশন এবং রাইট টু এডুকেশনটা ও আমাদের এই প্রাইভেট স্কুলগুলির ক্ষেত্রে প্রযোজ্য। এটা মানতে হবে তাদের। এখানে তারা করে কি, এখানে তারা ক্যাপিটেশন ফি, ডোনেশন, ট্রান্সপোর্টেশন ফি এগুলি ডাইরেক্টলি তারা নেয় একটা সাইড। এইখানে সিবিএসসি এফিলিয়েটেড স্কুল যেগুলি আছে, সিবিএসসি এফিলিয়েটেড স্কুলগুলির ক্ষেত্রে তারা কি করছে, তারা তাদের মন গড়া মতো তারা ফি স্ট্রাকচারটা তৈরি করছে। এইখানে 2016 সালে 3 জুন 2016 সালে সিবিএসসি থেকে একটা সার্কুলার বের করেছিল যে তুমি স্কুল চালাতে পারবে, স্কুলটা চালাতে পারবে, কিন্তু তুমি ফি স্ট্রাকচারের ক্ষেত্রে এখানে কতগুলি গাইডলাইন তারা বেঁধে দিয়েছে। আমি একটু পরে শোনাই, এখানে এগুলি শোনানোর দরকার। এখানে এফিলিয়েশন বাই ল যেটা আছে, অনেক গার্জিয়ানরা হয়তো জানে না তাদের এফিলিয়েশনটা কিভাবে হয়। এটা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে এফিলিয়েশনটা নিতে হয়। এখানে কতগুলি যে রুলসগুলি আছে, যে ক্রাইটেরিয়াগুলি আছে, সেই ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করলেই তখন তুমি এটার এফিলিয়েশনটা দে বোর্ড। এখানে রুল 11(1) এখানে পরিষ্কার বলা আছে। আমি একটু পরে শোনাই, এখানে দর্শক গার্জিয়ান যা প্যারেন্টদের গাতার্থে আমি একটু পরে শোনাই। ফিস চার্জ শুড বি কমেন্সুরেট উইথ ফেসিলিটিস প্রোভাইডেড বাই দ্য ইনস্টিটিউশন। ফিস শুড নর্মালি বি চার্জ আন্ডার দ্য হেড প্রেসক্রাইবড বাই দ্য ডিপার্টমেন্ট অফ এডুকেশন অফ the state/union territories
for schools of different categories, no capitation fee or voluntary donation or gaining admission in the school or for any other purpose should be charged oblique collected in the name of school. In case of such practice, the board may take drastic action leading to disaffiliation to the school. এখন প্রশ্নটা হচ্ছে এই যে কথাটা বলছে তারা এখানে ডিসএফিলিয়েশন টু দ্য স্কুল, এখানে ডোনেশন ফিটা কিভাবে তারা নেয়। ডোনেশন ফিটা এবার আমার ছেলেকে যদি আমি মনে করো একটা সেশনের পরে আমি ভর্তি করাতে চাই, তারা তোমাকে এন্টারটেইন করবে, আপনার ছেলেকে বা আমার ছেলেকে ভর্তি করাবে, এর জন্য 1 লক্ষ টাকা দিতে হবে। দিস ইজ নন অফিসিয়ালি এটা করা হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে এখানে ফিস স্ট্রাকচারটা সিবিএসই বিভিন্ন সময়ে বিভিন্ন নোটিফিকেশন করেছে, তোমার ওয়েবসাইটে, স্কুলের ওয়েবসাইটে তোমার ফি স্ট্রাকচারটা তোমার থাকতে হবে। আজ পর্যন্ত এই কাঠিয়া বাবা মিশন স্কুল ফি স্ট্রাকচার করেনি, এই গেল একটা। এখানে তোমার বলা হয়েছে যে তুমি ক্যাপিটেশন ফিটা নিতে পারবে না। স্টেট গভর্নমেন্ট, আমাদের ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এখানে 23/3/2012 সালে বলা হয়েছে অ্যাডমিশন ইন প্রাইভেটলি ম্যানেজড আনএডেড স্কুল উইদাউট ক্যাপিটেশন ফি অ্যান্ড স্ক্রিনিং প্রসিডিউর, এটা তুমি করতে পারবে না। এটা এই অর্ডারটা হয়েছে রাইট টু এডুকেশন না রাইট টু ত্রিপুরা রাইট টু এডুকেশন রুল 2011 মোতাবেক এটা হয়েছে। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য ক্যাপিটেশন ফি? ক্যাপিটেশন ফিটা তুমি এখানে যে এটা সিবিএসসি বলেছে তুমি স্টেট গভর্নমেন্টের সঙ্গে কথা বলে স্টেট গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে তুমি তোমার ফি স্ট্রাকচারটা তৈরি করবে। দ্যাট ইজ স্কুলের যে মান্থলি তুমি যে ফিসটা দেবে, এই ফিসটা তুমি স্টেট গভর্নমেন্টের সঙ্গে কথা বলে, স্টেট গভর্নমেন্টের এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে তুমি এটা ফিক্স করবে। কিন্তু এই কাঠিয়া বাবা, আমি পার্টিকুলার কাঠিয়া বাবা স্কুলের এটা নিয়ে আমি বহুত কিছু আমি স্টাডি করেছি, এগুলি আমার কাছে আছে, ডকুমেন্টারি প্রুফ আছে। তারা একটা বারু এই স্টেট গভর্নমেন্টের এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে করে নি। এই নোটিফিকেশনটার মধ্যে, এই সার্কুলারটার মধ্যে বলা আছে তুমি গার্জিয়ানদের সঙ্গে বা গার্জিয়ানদের কোনো রিপ্রেজেন্টেটিভ বা প্যারেন্টদের কোনো রিপ্রেজেন্টেটিভের সঙ্গে কথা কওয়া ছাড়া বা উইদাউট এনি নোটিফিকেশন, উইদাউট এনি ইন্টিমেশন তুমি কোনো ফি স্ট্রাকচার বৃদ্ধি করতে পারবে না। এখন প্রশ্নটা হচ্ছে তোমার ক্যাপিটেশন ফিটা কি? হোয়াট ইজ দ্য ক্যাপিটেশন ফি? হোয়াট ইজ দ্য রিএডমিশন ফি? whether readmission fee is applicable or acceptable, this is the question. এখন প্রশ্নটা হচ্ছে ক্যাপিটেশন ফিটা কি? ক্যাপিটেশন ফিটা হচ্ছে তুমি তোমার যে নরমাল যে ফি স্ট্রাকচারটা আছে এটার বাইরে যদি তুমি কোনো কিছু নাও, দিস ইজ ক্যাপিটেশন ফি। বুঝতে পেরেছি। আচ্ছা, ক্যাপিটেশন ফিটা হচ্ছে এবার বলা হচ্ছে রিএডমিশন ফি। এবার রিএডমিশন ফিটা এটা তুমি কি নিতে পারো? নট, এটা কারোর কোনো স্কুলের ক্ষেত্রেই তুমি রিএডমিশন ফিটা হয় না। এখানে সুপ্রিম কোর্ট বলেছে রিএডমিশন ফিটা কাঠিয়া বাবা মিশন স্কুল করছে কি প্রতি বছর কন্টিনিউম স্টুডেন্ট, মনে করো একটা স্টুডেন্ট ক্লাস 6-এ পড়ে, সে 6 থেকে 7-এ উঠলো, এটাকে সে তোমার রিএডমিশন ফি বলা হয়। আমি আবার এডমিশন হচ্ছি, তারা কি করছে, আমি ভাউচারগুলি নিয়ে এসেছি এখানে আমার কাছে আছে কাউন্টার ফয়েলগুলি, এই যে এইখানে পরিষ্কার বলা আছে স্বামী দয়ানন্দ দাস কাঠিয়া বাবা মিশন স্কুল এনরোলমেন্ট রিএনমেন্ট, আমি দর্শকদের দেখাচ্ছি, আমি দেখানোর চেষ্টা করছি। এখানে এনরোলমেন্ট ফি হিসাবে, দ্যাট মিনস নামটাকে পাল্টিয়ে বলা হচ্ছে যে এটা ভর্তির ফি না হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্ট কি বলেছে এখানে? সুপ্রিম কোর্ট বলেছে এখানে, সুপ্রিম কোর্ট আমার কাছে জাজমেন্টটা আছে এখানে, আমি বলছি এখানে দ্য প্রিন্সিপাল কেমব্রিজ স্কুল অ্যান্ড অ্যানাদার ভার্সেস মিসেস পায়েল গুপ্তা, এটা 94-এ কেসটা হয়েছিল এবং 95-এ এটা জাজমেন্টটা হয়েছিল। এইখানে রিএডমিশনের ব্যাপারে সুপ্রিম কোর্ট কি বলেছে আমি একটু পরে শোনাই, এটা শোনা দরকার প্রত্যেক গার্জিয়ানদের। ইট মে হাউএভার বি পয়েন্টেড আউট দ্যাট ইট ইজ কমন নলেজ দ্যাট ওয়ান্স এ স্টুডেন্ট ইজ গিভেন অ্যান অ্যাডমিশন ইন এনি এডুকেশনাল ইনস্টিটিউশন বাই মেকিং অ্যান অ্যাপ্লিকেশন in the manner prescribed by rule 135, that is এটা দিল্লিতে কেসটা হয়েছিল, দিল্লি স্কুল এডুকেশন দিল্লি স্কুল এডুকেশন অ্যাক্ট এর সেকশন 135 এর কথা বলা হয়েছে। He is not required to submit a fresh application form after he passes a class for his admission to the next higher class. Once a student is given admission in any educational institution
the same continues class after class until he leave the school. In these facts and circumstances, it is difficult to accept that after a student passes his 10th class of a public examination, his admission to the next higher class, that is 11th class, would be a fresh or re-admission. বুঝতে পারলাম। এবার প্রশ্নটা হচ্ছে, সেই, আমি কি বললাম যে আমি 6 এ ভর্তি করালাম আমার ছেলে মেয়েকে, এবার 10 অবধি তার দিতে হবে। 10 অবধি তার কোনো কোনো রিএডমিশন ফি দিতে হবে না, এবং এই রিএডমিশন ফিটা দিস ইজ দ্য ক্যাপিটেশন ফি, দিস ইজ দ্য ক্যাপিটেশন ফি। এটা তুমি যে কোনো নামেই নাও, দিস ইজ দ্য ক্যাপিটেশন ফি। সুপ্রিম কোর্ট এটা বলেছে, সো আমার কাছে জাজমেন্ট আছে সুপ্রিম কোর্টের। এখন প্রশ্নটা হচ্ছে এটা তারা কেন করছে? তারা এটা অবৈধভাবে করছে। তারা রিএডমিশন ফি, এটা ক্যাপিটেশন ফি এর যদি হয় তো এটা লিগ্যাল ইমপ্লিকেশন গুলি আসবে। স্টেট গভর্নমেন্টের নোটিফিকেশন আছে, এই নোটিফিকেশনটাকে বাইপাস করলে তাদের পেনাল্টি হবে। এবং এইখানে যেটা বলেছে সিবিএসসির যে গাইডলাইন সার্কুলারটা, সিবিএসসি সার্কুলারটার মধ্যে পরিষ্কার বলা আছে তোমার যে এফিলিয়েশনটা কি হবে, ডিএফিলিয়েশন করে দেবে। এর জন্য তারা নামটা পাল্টে দিয়ে তারা বলছে আমার রি-এনরোলমেন্ট। এবার আরো আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, আমি কালকে তারা আমাদেরকে বাধ্য করে যে দেনা ব্যাংকে উইদাউট এনি নোটিফিকেশন, দেনা ব্যাংকে তুমি টাকাটা জমা করো, তারা স্কুল থেকে রি-এনরোলমেন্ট ফি এর তোমার চালানগুলি ফিল আপ করে দেয়। তো আমি, আমার মেয়ে এবং ছেলে এবার ক্লাস 9-এ উত্তীর্ণ হয়েছে। তো ক্লাস 9-এ উত্তীর্ণ হয়েছে, আমি তো গত বছরের 9-এর ফি স্ট্রাকচারটা কত ছিল আমি জানি না। তখন আমি কালকে এখানে দেনা ব্যাংকে আমি গিয়েছিলাম, দেনা ব্যাংকে গিয়ে এখানে ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। আমি বললাম যে আমার ছেলে মেয়ে তো স্কুলে পড়ে, ওরা 9-এ উঠেছে, এরকম ঘটনা হচ্ছে স্কুলগুলিতে, আপনারা যদি আমাকে একটু হেল্প করেন, কোনো একটা স্টুডেন্টের যদি আপনারা আমাকে তাদের যে পেমেন্টের কপিটা এখানে রিএডমিশন আর এই রি-এনরোলমেন্ট এবং তার যে ফি স্ট্রাকচারের যে ইয়েগুলি কাউন্টার ফয়েলগুলি দেন, আমার খুব উপকার হয়। ওরা শুনে এত প্লিজড হলো। এবং আমি আমি আজকে দীর্ঘ দিন যাবৎ 2008 সাল থেকে এখন পর্যন্ত আমি আরটিআই নিয়ে ডিল করি। তো আমি তাদের মতন এত কোঅপারেশন আর কোথাও পাইনি। এটা বলতে মানে আমার গর্ব হচ্ছে আজকে, তাদের জন্য আমি খুব গর্বিত যে এই সমস্ত মানুষ সমাজের মধ্যে আছে। তারা একদিন আমাকে বলেছে, আপনি এসেছেন স্যার কষ্ট করে, আপনি আরেকটা দিনের জন্য কষ্ট করুন, কাল আসুন, আমাদের কম্পিউটার আজকে 1 তারিখ কোনো কাজ করছে না, আমরা কিছু করতে পারছি না, আমাদের সিস্টেমে প্রবলেম আছে, আপনারা সারা দেশেই এটা হয়েছে। আমি বলেছি মানে ভালো, আমি কালকে আসবো, নো প্রবলেম, আমাকে একদিন। আজকে আমাকে তারা দিয়ে দিয়েছে, আমি দেখাচ্ছি যে এখানে দেখো যে গতবার ক্লাস 9-এর রি-এনরোলমেন্ট ফিটা ছিল 3600 টাকা। আচ্ছা, ঠিক আছে, আর এবার করে দিয়েছে 6000 টাকা। হাউ ইট ইজ পসিবল? 300 থেকে 6000, 67% বাড়িয়ে দিয়েছে। 67%। এই জায়গাতেই তারা স্থির থাকেনি, এবং প্রতিটা বাসের ভাড়া বাড়িয়েছে, এবং টিউশন ফি ছিল 800 টাকা, এবার করেছে এগুলো মানে 3600 মানে 6000 এর পাশে আর ওইগুলোকে যোগ করতে হবে, এইগুলি যোগ করতে হবে, দিতে হবে। এটা তো তোমার ক্যাপিটেশন ফি, এটাকে তারা রি-এনরোলমেন্ট ফি বলছে। এই গেল একটা সাইড। ওরা কি গার্জিয়ানের সঙ্গে কথা বলেছে? নো স্যার, কোনো কথা বলেনি, কোনো রায় জাজমেন্টেই তো আছে, কথা বলতে হবে, কথা বলতে হবে। তাদের অর্ডারটা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের 2016 সালের নোটিফিকেশনেই তো বলা আছে যে কিছু বাড়াতে গেলে কথা বলতে হবে। এটা বলেনি তো স্যার, যেটা ডন বস্কো করে, এটা করে, কিন্তু আজ পর্যন্ত এটা আমার কাঠিয়াবা মিশন স্কুল করেনি। আচ্ছা, এই গেল একটা সাইড। এটা হচ্ছে আমার ডাইরেক্টলি যেটা করছে। এবার ইনডাইরেক্টলি কিভাবে করছে? ইনডাইরেক্টলি ভাবে এখানে করছে কি, আমাকে তো কোয়ালিটি এডুকেশন দেওয়ার কথা, কোয়ালিটি এডুকেশন দেওয়ার ধারে কাছেও তারা নেই। কেন নেই? এইখানে 2011 সালের আমাদের রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 যখন ইমপ্লিমেন্টেশন হলো, তখন 14 এপ্রিল 2011 সালে অল দ্য এফিলিয়েটেড স্কুল মানে সিবিএসসি স্কুলের কাছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এই আমি দেখাচ্ছি এখানে প্যারেন্টদের জন্য যে এই যে নোটিফিকেশনটা, এই নোটিফিকেশনে বলা আছে যে প্রাইভেট স্কুলগুলির জন্য টেট কোয়ালিফাইড টিচার মাস্ট লাগবে। তো এখন ঘটনাটা হচ্ছে, তুমি ইনডাইরেক্টলি কিভাবে করছো, এক্সপ্লয়েট করছো। তুমি তো কোয়ালিটি এডুকেশন দেওয়ানোর জন্য এই টাকাগুলি নিচ্ছ,
তো তুমি কোয়ালিটি এডুকেশন, কয়জন তোমার স্কুলে টেট পাস করা টিচার আছে? হুম এটা মানা হচ্ছে? এটা তো মানা হচ্ছে না। এখানে স্পেসিফিক বলা আছে এই ডাইরেকশনটার মধ্যে যে তুমি স্টেট কোয়ালিফাইড 1 to 8 পর্যন্ত করতে হবে, এবং এখানে রাইট টু এডুকেশন একটা যেটা করতে হবে, যে আইনগুলি আছে সেইগুলি তোমার ইমপ্লিমেন্ট করতে হবে। নট অনলি দ্যাট, এখানে আরেকটা নোটিফিকেশন আছে স্টেট গভর্নমেন্টের, এইখানে 2011 সালে এখানে পরিষ্কার বলা আছে তোমার যে নেইবার পার্শ্ববর্তী এলাকাতে যে উইকার সেকশন এসটি এসসি ওবিসি, এসটি এসসি ওবিসির জন্য 25% সিট তোমার, তাদেরকে সিট রিজার্ভেশন না, রিজার্ভেশন করতে পারবে না, তাদেরকে সুযোগ দিতে হবে তোমার ভর্তির। আচ্ছা এখন প্রশ্নটা হলো এই 25% একটা সিবিএসসির গাইডলাইনে পরিষ্কার বলা আছে যে তুমি একটা ক্লাসের মধ্যে 40 জনের বেশি তুমি স্টুডেন্ট ভর্তি করাতে পারবে না। তো 40 জনের 25% কত আসে? 10। 10 জন স্টুডেন্টকে তারা এই উইকার সেকশনের 10 জনকে তারা কোনো দিনই ভর্তি করাবে না। কারণ 10 জনকে ভর্তি করালে কে কার ক্ষমতা আছে এই সমস্ত এলাকাতে? তুমি তাদের যে এলাকাটা আছে এখানে গ্রাম, 6000 টাকা দিয়ে তুমি ক্যাপিটেশন ফি দিয়ে স্কুলে পড়াবে? পড়াবে না। তো এইগুলি হচ্ছে, এই যে দেখো আমি আজকেই তাদের স্কুল থেকে আমি আমার ছেলে মেয়ের ইয়েটা নিয়ে এসে আমি আজকেই ব্যাংকে জমা দিয়ে দিয়েছি এই 6000 টাকা, 12,000 টাকা আমি জমা দিয়েছি। তো এখন প্রশ্নটা হচ্ছে এইগুলি কেন করছে তারা? এখানে বলা আছে, এই সিবিএসসির গাইডলাইনেই বলা আছে এবং বাই লজে বলা আছে যে তুমি নন প্রফিটেবল অর্গানাইজেশন হিসাবে তুমি এটাকে জনগণের স্বার্থে এটা কাজটা করতে হবে, এবং চ্যারিটেবল ট্রাস্ট হিসাবে তোমার করতে হবে। কিন্তু কি করছে, আমি যে বললাম যে এটা স্লটার হাউস হয়ে গেছে, আমাদের স্লটার হাউস এগুলির এগেইনস্ট, সেখানে কোপ দিয়ে মানুষের উপর কোপ দিয়ে সেখানে, হ্যাঁ অবশ্যই এগুলি আমাদের সাধারণ মানুষ। আজকে আমি স্কুলে গিয়েছিলাম, একজন গার্জিয়ান বলছে তারা পিএল করবে। আরে তুমি কিসের উপরে পিএল করবে? আপনার এগুলি জানা দরকার, কি করছে তারা, এগুলি তারা জানে না, যার জন্য তারা এগুলি বলছে। এবার এইগুলো একটা হচ্ছে তোমার ইনডাইরেক্টলি লটা করছে, আচ্ছা লটা ভায়োলেশন হচ্ছে। এবার ইনডাইরেক্টলিটা কিভাবে করছে? ইনডাইরেক্টলি বলা হচ্ছে যে তুমি এখানে স্কুলের মধ্যে কোনো ধরনের স্টেশনারি আর্টিকেল, তুমি বই, এগুলি তুমি বিক্রি করতে পারবে না। হ্যাঁ, বিক্রি করতে পারবে না, এটা টোটালি আইনত অপরাধ। এবং এটা যদি তুমি করো তাহলে তোমার এফিলিয়েশনটা ডিএফিলিয়েশন করে দেওয়া হবে। সিবিএসসির গাইডলাইনে বলা আছে, আমাদের নোটিফিকেশন আছে, আমি নোটিফিকেশনটা দিচ্ছি, দেখাচ্ছি। এই হচ্ছে নোটিফিকেশনটা, পরিষ্কার বলা আছে এই নোটিফিকেশনে। এটা 17ই মেতে, 19 মে 2017 সালে। এখানে আমি সব প্যারেন্টদের জন্য এটা দেখাচ্ছি নোটিফিকেশনটা, যে এই কোনো বই কোনো স্কুলে বিক্রি করতে পারবে না। আচ্ছা, ইন্টারেস্টিং ঘটনাটা হচ্ছে, দেখো 2016 সালে আমার মেয়ে তখন 6-এ এডমিশন নিয়েছে। তো ভার্চুয়ালি আমার ছেলে মেয়ে যেহেতু দুজনেই একই সেম ক্লাসে পড়ে, আমার 2টা সেট বই কিনতে হয়। তো 2টা সেট বই কিনে এনে আমি এনেছি, টাকাও পেমেন্ট করেছি, তখনের সময় আমি এনরোলমেন্ট ফিও দিয়েছি, সব কিছু করেছি। তখন একদিন হঠাৎ করে সে স্কুল থেকে এসে আমাকে বলে, বাবা স্কুল আমাদের সঙ্গে চিট করছে। তো আমার মেয়েটা একটু ইন্টেলিজেন্ট, তো আমি বললাম কিভাবে চিট করছে বলো তো? বাবু, আমাদের বইয়ের যে অরিজিনাল প্রাইসটার উপরে স্টিকার বসিয়ে তারা সেটাকে সেল করছে, এটাকে সেল করছে। তো স্টিকার বসালো কেন? আমি স্টিকারটাকে ইরেজ করেছি, স্টিকারটাকে ইরেজ করে দেখেছি যে অ্যাকচুয়াল রেটটার থেকে এটাকে আরেকটা হাই রেটের স্টিকার বসিয়ে দিয়ে এটা বিক্রি করছে। তো এটা তার পক্ষে কেন সম্ভব হয়েছে? তার ভাইয়ের বইটা সে ইরেজ না করে তার বইটা সে ইরেজ করে দেখেছে যে এটা করেছে। তো আমি তো তখন বললাম যে দেখি কি করা যায়। প্র্যাকটিক্যালি হলো কি, আমি যে বইগুলি কিনেছি, বইগুলির যে ক্যাশ মেমোগুলি, এইগুলি আমি হারিয়ে ফেলেছিলাম। কিন্তু তখন থেকেই আমার মাথার মধ্যে 1 বছর যাবত এটা ঘুরছে যে আমার মেয়ে ক্লাস 6-এ পড়ে, তার মাথায় সেই জিনিসটা কাজ করলো, মাথার মধ্যে এটা ঢুকছে যে আমাদের স্কুল আমাদের সঙ্গে চিট করছে। তার মন থেকে তো এই সংশয়টা দূর করা দরকার, আমার বাবা হিসেবে এটা আমার করা দরকার। তো আমি এটা বহুদিন যাবত, দীর্ঘদিন মনের মধ্যে আমি বই নিয়ে চলছিলাম। তো যখন 7-এ উঠলো, 7-এ ওঠার পরে
তো তারা নোটিফিকেশন করলো যে 3,800 কত টাকা সামথিং এরকম হবে, 2 সেট, তার মানে আমার প্রায় 8,000 টাকার বই কিনতে হবে, তো টোটাল 25টা। এবং সিবিএসসির এই ডাইরেকশনটার মধ্যে বলা আছে তুমি এক্সট্রানিয়াস বই, এনসিইআরটির বই ছাড়া তুমি কোনো বই বিক্রি করতে পারবে না, 2017 সালের। তো ঠিক আছে, এটা আমি তখন এগুলি বের করলাম, বের করে তখন কি করলাম, 2 সেট বই আবার যখন 7 উঠলো তখন আমি কিনলাম। কেনার পরে বাড়িতে আনলাম, বাড়িতে এনে দেখি সেম আগের মতনই অবস্থা, স্টিকার প্রাইস উপরে। তো একটা সেটেরে আমি স্টিকারটি ইরেজ করলাম, ইরেজ করার পর দেখা গেল যে বইটা 80 টাকা, সাপোজ 80 টাকা, এটাকে করে দিয়েছে 100 টাকা, 102 টাকা, 105 টাকা, এরকম করে দিয়েছে। এরকম 6টা 7টা বইয়ের মধ্যে ছিল। তখন আমার মনে মনে সিদ্ধান্ত একটা হলো যে আমি কি করব, এটা মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম, একটা তো কিছু করতে হবে। তখন আমি জানি এটা কনজিউমার কোর্টে আমি কেস করতে পারি, কিন্তু কনজিউমার কোর্টে কেস করে এটাকে আমি সাবস্টেনশিয়েট করা আমার কেসটাকে, এটা একটু আইনগত ব্যাপার আছে। তো আইনগত ব্যাপার যদি আমি এটা কোর্টে প্রমাণ না করতে পারি তাহলে আমাকে কস্ট বসিয়ে দিতে পারে কোর্ট। তখন এটা চিন্তা করে তখন আমি ভাবলাম যে না, এটাকে একটা ইনভেস্টিগেশন করানো দরকার। ইনভেস্টিগেশনে যদি এটা প্রুফ হয়ে যায় তাহলে এটা অ্যাডমিনিস্ট্রেশনেই অ্যাকশন নিতে পারে বা আমিও কোর্টে যেতে পারি আমার, কারণ এভিডেন্সটা যখন এসে যাবে তখন আমি এটা করতে পারবো। তখন সদরের এসডিএম ছিলেন সমিত রায় চৌধুরী, উনি খুব ভালো মানুষ, উনার সঙ্গে আমি গিয়ে পার্সোনালি কথা বলেছি। আমি বললাম স্যার আমাকে একটা হেল্প করতে লাগে, আমি আশা করি আপনি হেল্পটা করবেন আমাকে। তো বললো কি হলো বলুন। আমি বললাম স্যার এই সমস্যা হচ্ছে, এইগুলি করছে তারা। তখন উনি খুব মানে এক্সাইটেড হয়ে গেছে আমার এই কথা শুনে। আরে রানাবাবু, আপনার হোলি ক্রস স্কুলে এরকম করছে, আপনি এটা ধরুন, আমি আপনাকে হেল্প করবো, কি করতে হবে আমাকে বলুন, আমি করে দেবো। আমি বলছি স্যার আমি একটা কমপ্লেন করি আপনার কাছে, আমার কাছে সব ডকুমেন্টগুলি আছে, আমি কনজিউমার কোর্টে যেতে পারি। আমি কনজিউমার কোর্টে এখন যাবো না, আমার তো কনজিউমার কোর্টে যাওয়ার আমার স্কোপ রয়ে গেছে, আমি কনজিউমার কোর্টে আমি পরে যাব। আপনার কাছে আমি কমপ্লেনটা করি, কমপ্লেনটা করলে স্যার আপনি একটু এটা ইনভেস্টিগেশন করে দেখুন, এটাই আমার সাফিসিয়েন্ট, নেক্সট কোর্স অফ অ্যাকশনে আমার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। তো অ্যাকর্ডিংলি আমি এসডিএম সদরের কাছে এটা করলাম কমপ্লেনটা করার পর তোমার স্যার এটাকে একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ফুডকে এন্ডোর্স করলো। এন্ডোর্স করার পর উনি গেলেন এখানে। তো উনি যাওয়ার পরে দেখেছে যে এখানে ফ্ল্যাগ ট্যাগ লাগিয়ে তারা ফেস্টুন টেস্টুন লাগিয়ে বই বিক্রি করছে। উনি যাওয়ার পর সঙ্গে সঙ্গে এগুলি খুলে ফেলে দিয়েছে। কিন্তু সিবিএসসি গাইডলাইনে বলা আছে তুমি এখানে তুমি করতে পারবে না, এগুলি মাল প্র্যাকটিস হচ্ছে, তুমি এখানে মানে প্রফিটেবল বিজনেস তুমি করছো, অবৈধভাবে তুমি করছো, এটা অবৈধ। তখন উনি একটা প্রিলিমিনারি ইনকোয়ারি করলেন। প্রিলিমিনারি ইনকোয়ারি করার অনেকদিন পরে আমি স্যারের সঙ্গে আবার দেখা করেছি, এসডিএম স্যারের সঙ্গে দেখা করার পর স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আমার এটা কমপ্লেনটা কী হলো? তখন স্যারে বললো, আরে রানাবাবু আমার তো এটা একটা সমস্যা হয়ে গেছে। কী সমস্যা স্যার? বললো এটা তো আমার জুরিডিকশনে না। তো কেন জুরিডিকশন না স্যার? এটা তো রেভিনিউ সার্কেলটা তো আপনার সদরের। বলছে যে না, রেভিনিউ সার্কেলটা আমার, কিন্তু এটা ওই রাস্তাটার যে আমাদের এয়ারপোর্ট রোডের ওই পার্টটা মোহনপুর সাব ডিভিশনে পড়েছে। তখন স্যার একটা ভ্যালিড আমাকে প্রশ্ন রেজ করলো। তখন আমি বললাম, স্যার ঠিক আছে, যদি আপনি ইনভেস্টিগেশনটা করান, যদি এটা আমি কোর্টে যাই, যদি এটা পরে ইনফ্যাকচুয়াস হয়ে যেতে পারে, আপনি একটা কাজ করুন স্যার, আপনি কোনো ডিসিশন না নিয়ে এটা ডিএম এর কাছে রেফার করুন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। অ্যাকর্ডিংলি স্যারে এটা কি করলো, এই ডিএম ওয়েস্টকে স্যার রেফার করলেন। তো স্যারের সঙ্গে আমার পরবর্তী সময়ে কথা হয়েছিল। ডিএম সাহেব ডাকে এটাকে চিঠিটা পেয়েই মানে সঙ্গে সঙ্গে এসডিএম স্যারকে ফোন করেছিল যে এটা কে এই কমপ্লেনটা করেছে, এরকম কমপ্লেন তো সাধারণত কেউ করে না। তো এসডিএম স্যারকে ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে সঙ্গে সঙ্গেই এটা করলো কি, তখন এসডিএম স্যার বললো যে এটা তো স্যার আমার তো জুরিডিকশন নেই, এটা আমি তো ইনভেস্টিগেশনটা করতে পারবো না।
এটা স্যার ইয়েকে করে দিলেই হয়, মোহনপুর। অ্যাকর্ডিংলি এটা ডিএম স্যার এটাকে ওইখানে রেফার করেছে এবং এসডিএম মোহনপুর এটাকে ইনভেস্টিগেশন করেছে। ইনভেস্টিগেশন করে এখানে আমার কমপ্লেনের প্রাইমা ফেসি এস্টাবলিশড হয়ে গেছে যে তারা স্টিকার প্রাইস লাগিয়ে তারা বিক্রি করছে। দ্যাট মিনস এখানে হচ্ছে ইনডাইরেক্টলি ভাবে আমাদেরকে অর্থাৎ ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি ভাবে তারা না বিদ্যা ব্যবসা করে যাচ্ছে অবৈধভাবে। আমি বাবুর কাছে আসবো যে এই বিষয়গুলোকে যখন মানে ছাত্রছাত্রীদের মনে যেটা রানা বাবু বলছিলেন যে ওনার মেয়ের চোখে এই জিনিসটা ধরা পড়েছে যে স্কুল ওদের সঙ্গে চিট করছে, একটা শিশুর মনে যখন এই জিনিসটা আসে তার স্কুল সম্পর্কে, কিংবা যখন আরেকটা বিষয় রানাবাবু বলছিলেন যখন তিনি প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে চাইছেন, প্রিন্সিপাল তখন বলছেন উনি কেন আমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে আসছে। এই যে প্রিন্সিপাল যার কাছে পাঠানো হচ্ছে, যার দায়িত্বে স্কুল, তার কাছে যখন যে গার্জেন কথা বলতে যাবে বাচ্চা সম্পর্কে, তখন যে কথা না বলার যে মনোভাব, এই বিষয়গুলোকে নিয়ে আপনি কেন প্রিন্সিপাল কথা বলবে না? ওনার একজন গার্জিয়ান কথা বলতে গেছে ওনার ছেলে বা মেয়েকে নিয়ে ওই স্কুলে পড়ে, তো ওটা কি প্রিন্সিপালের দায়িত্ব না ওটার সঙ্গে কথা বলা? এমনও তো হতে পারে কোনোটা নিয়ে মিসকনসেপশন তৈরি হয়েছে। তো এটুকু যেমন আমাদের অফিসে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে যখন লোক অনেক সময় রাগ খুব রেগে মেগে আসে, তখন আমরা বুঝাই এটা এই না, এটা এই ছিল, রাগ কমে যায়, চলে যায়। তো স্কুলের প্রিন্সিপালের কাছে যাবে না কার কাছে যাবে? আমি বলছি যেমন আমার ছেলে ডন বস্কো স্কুলে পড়ে, ডন বস্কো স্কুলের কিছু জিনিস আমি দেখেছি ওরা ট্রান্সপারেন্ট রাখে। যেমন যেটা যে গার্জেনের সঙ্গে কথা না বলে ফিস বাড়ানো যাবে না, ওটা কিন্তু ওরা মেনটেন করে। ইয়ারলি সব গার্জেনকে নিয়ে মিটিং করে। এই যে নতুন বাসগুলি দিল, যেটা 15 বছরের একটা পুরনো বাসের ইয়ে ছিল, তখন ওনারা বলেছেন যে বাস কিনতে গেলে আমাদের একটু টাকা লাগবে। আমরা মেনে নিয়েছি, বাস কিনতে গেলে ফিস বাড়ায়নি তেমন একটা। এখানে যেটা 67% ফিস বাড়িয়েছে, এইরকম আমি পাইনি। আমার ছেলেটা 12-এ উঠেছে, ইভেন ওর এক টিচারের কাছে পড়তো স্কুলেরই, তো উনি একটু ফাঁকিবাজ, তো যাওয়া ছেড়ে দিয়েছে। তারপর ওকে নাম্বার কম দিল, দেওয়ার পরে যখন খাতা দেখার জন্য আমি ওনাকে বললাম আমি কি খাতাটা দেখতে পারি, তো ওই টিচার আমাকে বলছে না খাতা দেখতে পারবেন না। সকালবেলা ঘুম থেকে উঠে আমি স্কুলে চলে যাই, আমি গিয়ে ফাদারকে বলি যে আমি তো খাতাটা দেখতে চাই। ও তো বলছে এত কম নাম্বার পেতে পারি না আমি, যদি এত ওর মানে ইয়েটা মনটা নষ্ট হয়ে যাচ্ছে। উনি যে খাতা দেখবেন না কেন? উনি সঙ্গে সঙ্গে একজন দিদিমণিকে বললেন ওনার খাতাটা দেখাও। তো ওই খাতা দেখতে গিয়ে দেখলাম একটা আমার বায়োলজির পার্ট, ওই ভদ্রলোক যে টিচার ছিল দেয়নি 37 নাম্বার। তো টেস্ট পরীক্ষা ছিল, আমি দেখে নিয়েছি, তো ওরা সরি টরি বলেছে অনেক যে এটা অ্যাড করে দিই আমরা, তো আমি বলছি চলবে, লাগবে না। আজকে যখন ওর গেলাম, ও মানে আজকে ওর 12-এর ভর্তি ছিল, ওরা আমাদেরকে বই দিয়েছে সিবিএসসি সব বই, কিন্তু এটা স্কুল দেয়নি। যে মডার্ন লাইব্রেরি যে আছে, মডার্ন লাইব্রেরি বইগুলি সাপ্লাই করেছে প্রত্যেকটা বই, এবং বিলটাও মডার্ন লাইব্রেরি দিয়েছে, স্কুলের পক্ষে থেকে বই দেয়নি। আজকে স্যার একটু আপনাকে ইন্টারাপ্ট করাই। আজকে যখন আমি স্কুলে গিয়েছি, এখানে দেখা গেছে এখানে বাবাই একটা এখানে বুক সেলার আছে এখানে লেলিন সরণিতে, তাদের হয়ে স্কুলের টিচাররা বই বিক্রি করছে এবং সবগুলি বই দেয়নি স্যার। আজকে 5টা বই দিয়েছে 635 টাকা করে, আমার কাছে বিলটাও আছে, আর বলছে যে বাকি ওইগুলি এখান থেকে 10 তারিখে না কালেক্ট করে নেওয়ার জন্য। আমি বাড়িতে এসে সঙ্গে সঙ্গে এখানে তাদের ফোন নাম্বার ছিল, ফোন নাম্বার আমি কথা বলেছি। দ্যাট মিনস এইখানেও যে এখানে কমিশন বাণিজ্যের একটা সিস্টেম, তো স্কুলের মধ্যে এগুলি চলছে। তারা সিবিএসসি গাইডলাইনটা ভায়োলেট করে টোটালি, যে এফিলিয়েশন বাইলস যেটা আছে, এফিলিয়েশন বাইলসটা হয়তো করছে, ডাইরেক্টলি করছে, জেনে শুনেই করছে। আপনি যেটা বললেন স্যার, এটা এইরকম হলে তো এটা ট্রান্সপারেন্ট, যথেষ্ট ট্রান্সপারেন্স, এবং সবগুলি বই দিয়েছে, কিন্তু তারা এটা করেনি, স্কুলে নিয়ে অর্ধেক বিক্রি করেছে। আর আননেসেসারি হ্যারাসমেন্ট হচ্ছে গার্জিয়ানরা, আর এগুলি তো জানে না তারা কি এখানে আইনে রয়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে এখানে আলটিমেটলি ওই লোকটার কাছ থেকে কেন তুমি তার কাছে রেফার করলা, এখানে তো ওপেন আমি মার্কেট থেকে আমি কিনতে পারতাম, তুমি আমাকে লিস্ট দিয়ে দিলে। আলটিমেটলি ডন বস্কো কিন্তু স্টুডেন্টদের আজকে যা দেখলাম হেল্পই করেছে, সবগুলি বই নিয়ে একদম প্যাকেট করে আমাদেরকে দিয়ে দিয়েছে, এই কালেক্ট করে স্কুল থেকে। তো যেটা আমাদেরকে বাইরে বাজারে ঘুরে কালেক্ট করতে হতো, হয়তো বই পেলাম না, আজকে পেলাম না, কদিন সময় নিত। আগে হতো
বই না দিলে সময় লাগতো বই পেতে। ড্রেসের ক্ষেত্রেও সেম স্যার, তাদের যেমন রাধারানী থেকে ড্রেস কিনতে হয় কাঠিবাবা মিশন স্কুলের, তারা ড্রেস আনে, এবং এটা প্রথম যখন ছিল তাদের একটা ভিজিটিং কার্ড এটা আমাদেরকে দিয়েছিল যে ওইখান থেকে কেনার জন্য। তার মানে প্রতিটা জায়গাতেই এখানে তাদের কমিশন বাণিজ্য চলছে, যেটা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে টোটালি এখানে যে প্রাইভেট স্কুলগুলির যে রুল, প্রাইভেট স্কুলগুলির রুল হচ্ছে আমাদের স্লটার হাউস। আমাদের যে তুমি ভাবতে পারবে না, এখানে একটা কথা বলা দরকার, আমাদের যে হিউম্যান ইন্ডেক্স ডেভেলপমেন্ট যেটা ইউএনডিপি গত 14 সেপ্টেম্বর 2018 সালে করেছিল, আমরা বলছি যে এই সমস্ত স্কুলগুলি আমাদের ডেভেলপ করছে, একদম আমাদের যে দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে। এটা তুমি এখানে ইউএনডিপির যে এখানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সেই ডেভেলপমেন্ট ইন্ডেক্স আমাদের ভারতবর্ষের পজিশন কোথায় আছে জানো? 130 নম্বরে। 189 কান্ট্রির মধ্যে আমাদের 130। তাহলে কেন যাবে না? আমি স্কুলের কথা ছাড়লাম, আমি কলেজের কথা নেই। ইঞ্জিনিয়ারিং কলেজ প্রত্যেকটা স্টেটে একদম কোনায় কোনায় ইঞ্জিনিয়ারিং কলেজ। আমি ওয়েস্ট বেঙ্গলে এমন ইঞ্জিনিয়ারিং কলেজ দেখেছি, হোস্টেলটা কোথায় জানেন? হোস্টেলটা হচ্ছে বিয়ে বাড়িতে, এবং যখন বিয়ে হয় এক আধ দিনের জন্য স্টুডেন্টদের বাইরে থাকতে হয়। হোস্টেল ইঞ্জিনিয়ারিং কলেজে বিয়ে বাড়িতে। তো এইগুলি হোস্টেল নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, ইঞ্জিনিয়ারিং কলেজ খুলে নিয়েছে, মোটা অঙ্কের টাকা নিচ্ছে, নিয়ে অ্যাডমিশন হচ্ছে, এই করে করে এখন ইঞ্জিনিয়াররা পাস করে এসে চাকরি পাচ্ছে না। এই তো কোয়ালিটি এডুকেশন হচ্ছে। আসলে যে আমাদের আইনে যা আছে তা তো কিছুই এক্সিকিউশন হচ্ছে না। অথচ গভর্নমেন্ট মানে উদ্দেশ্যটা হলো স্যার তাদের প্রাইমারি উদ্দেশ্যটা ব্যবসা করা, অবৈধ ব্যবসা। আজকের যে আলোচনার বিষয় ছিল তক্ক যুক্তি গপ্পে, যে বেসরকারি বিদ্যালয়গুলো কিভাবে বিদ্যা ব্যবসা করছে তার বিভিন্ন ধরনের চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করেছি, এবং রানাবাবু সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আজকে কথা বলেছেন এবং বিভিন্ন তথ্যগুলো তিনি তুলে ধরেছেন। বিশেষ করে কাঠিয়া বাবা মিশন যে বিদ্যালয়টি রয়েছে সেখানে কিভাবে বিদ্যা ব্যবসা চলছে, যে প্রিন্সিপাল যার হাতে পুরো স্কুলের দায়িত্ব রয়েছে, যার কাছে ছেলে মেয়েদেরকে পাঠান অভিভাবকরা, যার হাতে পাঠাচ্ছেন তার সঙ্গে দেখা করতে গেলে তিনি দেখা করতে চাইছেন না, কথা বলতে চাইছেন না। বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে রিএডমিশন ফি যেটাকে বলা হচ্ছে, যে ফিটা একটা টাইম ছিল যে 3000 টাকা, সেটাকে বেড়ে করানো হচ্ছে 6000 টাকা, অর্থাৎ ডাবল করে দেওয়া হচ্ছে। সেই জায়গায় বিভিন্ন রকম ভাবে প্রশ্ন উঠতে পারে, হয়তোবা অনেকেই বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলতে চান না, বা হয়তোবা ভয় পেয়ে যান, কথা বলবেন না। কিন্তু রানাবাবু অবশ্যই এই বিষয়গুলোর উপর কথা বলবে এবং বেরিয়ে আসবে এরকম অনেক তথ্য আপনাদের সামনে। আজকের মতো তক্ক যুক্তি গপ্প আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। সঙ্গে থাকবেন। শুভরাত্রি। 20 নামছে।